বলছে এটা দেশের স্বার্থ পরিপন্থী চুক্তি হয়েছে, তারা আমি হতভম্ব বলতে হচ্ছে। পারবো, আমি চুক্তি পড়েছি, এটা হ্যাঁ, নিয়ে আপনি আমি কথা পড়েছেন, বলতে পারবো। আপনি পড়েছেন। ধরেন আমিও টুকটাক পড়বার চেষ্টা করেছি, আমি কিছু এআই অ্যানালাইসিস করবারও চেষ্টা করেছি, ধরেন চ্যাট জিপিটিকে বলেছি, জেমিনিকে বলেছি যেটার একটা অ্যানালাইসিস দিতে, তারাও মোটা দাগে বলে দিয়েছে যে এটি আসলে যুক্তরাষ্ট্রের স্বার্থপন্থী, বাংলাদেশের স্বার্থের সাথে মানে খুব ভালো সার্ভ হয়নি এখানে, এরকম একটা বিশ্লেষণ পাচ্ছি। কিন্তু আমি চুক্তি নিয়ে বিশ্লেষণে যেতে চাই না, আমি এই বিশ্লেষণের কথা বলতে চাই যে এত মানুষ যখন অর্থনীতিবিদরা এখানে আপত্তি তুলছে, মানে গণমাধ্যমে যখন আলোচনা হচ্ছে, তখন এই বিষয়টি কেন সংসদে আলোচনা না? এই সংসদে আলোচনা হয় কে মুক্তিযোদ্ধা, কে রাজাকার, কে মোতা বিয়ে করেছে, কে পরকিয়া করছে, নানান রকম বিষয় আসে, কার ওয়াশিং মেশিন ফ্রিজ দরকার ইত্যাদি বিষয়, কিন্তু এই বিষয়গুলো ওঠে না সংসদে। আহ, এটা না আসার তো একটা গোল্ডেন কারণ হচ্ছে যে আপনার ইউনূস সরকার তো এই চুক্তিটা এক্সক্লুসিভলি সে নিজে করে নাই। এটার সাথে তো বিএনপি জামাত দুইটা দলের সাথে এঙ্গেজমেন্ট ছিল, আপনার জামাত সরকার অস্বীকার নিজেই করেছে, করেছে। জামাত অস্বীকার করেছে, জামাত অস্বীকার করলে হবে না, জামাতের সাথে মিটিং হয়েছে, আমি 3 তারিখ জামাতের আমির জানি। মানা করেছেন, উনি এবার মিথ্যা বলছেন। উনি জানেন না এটা বলেছেন, আমি জানি না, কিন্তু জামাতের সাথে উনি মিটিং বলেছেন হয়েছে। আমার দলের সাথে কোনো আলোচনা হয় না, আমাদের সাথে কোনো আলোচনা হয় না, এটা তিনি বলেছেন। না, জামাতের সাথে মিটিং হয়েছে এটা আমি জানি, বিএনপির সাথে হয়েছে, তারেক রহমানের সাথে হয়েছে, আপনার আমেরিকার ট্রেড ডেলিগেশন, দুই দলের সাথে এই বিষয়ে মিটিং করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে যারা সংসদে আছে, আজকে যারা ক্ষমতায় আছে, পক্ষে এবং বিপক্ষে, ইনুস সরকার তো সবাইকে নিয়ে করেছে, তাহলে প্রশ্নটা তুলবে কে? মানে আপনি যদি কোনো পক্ষ না জানতো, শুধুমাত্র তারাই মানে সংসদে এসে হঠাৎ করে সরকার এসে শুনলো এরকম একটা চুক্তি হয়েছে, তখনই আলোচনাটা করবার সুযোগ ছিল। প্রশ্ন হচ্ছে গিভেন সার্কুমস্ট্যান্সেসে ট্রাম্প অথবা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন ইনুস সরকারকে যেটা দিয়েছে, চাপিয়ে দিয়েছে, অথবা আমাদের পক্ষ থেকে যে চুক্তি করতে হয়েছে, এর বিকল্প আসলে আমাদের হাতে ছিল কিনা? না, ছিল কিন্তু না। আপনার কাছে এটা একটু মানে আলোচনা বা সন্দেহজনক মনে হয় না যে সেই সময় উপদেষ্টা পরিষদ, পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন, আমার গত শোতেই তার সাথে কথা হচ্ছিল আমার এই প্ল্যাটফর্মে, এর আগেও আমার শোতে ছাড়াও তিনি বিভিন্ন জায়গায় বলেছেন যে তিনি জানতেনও না যে এই সময়টা সেটা হচ্ছে। তার জানার কথা না, প্রয়োজন নাই, হ্যাঁ, প্রয়োজন নাই আপা, কিন্তু প্রয়োজন না নাই। এরকম একটা চুক্তি একটা হবে, বিষয় দেখেন, ক্যাবিনেটে আলোচনা তো হবে। না না, প্রয়োজন নাই, সব চুক্তির ব্যাপারে আলোচনা হওয়ার প্রয়োজন নাই। রেলেভেন্ট মিনিস্ট্রি জানে কিনা, ধরেন একটা চুক্তি যদি পিএমওর অফিস ডিল করে যে এইটা আমি সরাসরি ডিল করছি, রেলেভেন্ট মিনিস্ট্রিকে নিয়ে করছে, কমার্স মিনিস্টার তো জানে। এই কমার্স মিনিস্টারের সাথে তখন আপনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যোগ হয়েছে, যেহেতু তিনি, তারেক রহমান অ্যাটলিস্ট জানে যে এই লোকটা আমার ক্যাবিনেটের ফিউচার ফরেন মিনিস্টার, তাকে ইনভলভ করা হয়েছে। তো দুজনে মিলে যেটা জানার কথা সেটা জানে। সব চুক্তি তো আপনার ক্যাবিনেটে আলোচনা হওয়ার কালচার বাংলাদেশে নাই, কিন্তু এটা এটারই না হয় আমরা না। সমালোচনা করেছিলাম, এটারই না বিরোধী হ্যাঁ ছিলাম। নিঃসন্দেহে, হ্যাঁ নিঃসন্দেহে সমালোচনা করবার সুযোগ আছে যে আপনার ক্যাবিনেটে সবকিছু, কারণ এটা তো আপনার লোকাল বাজেটারি বিষয় না যে আপনি একটা একনেকে এটা উঠাইতে হবে, তারপরে কাউন্সিল অফ মিনিস্টার্সে অথবা অ্যাডভাইজারে এই টপিকটা উঠাইতে হবে, উঠায় পাশ করতে হবে, এই বাধ্যবাধকতা নাই। প্রশ্ন হচ্ছে আপনি এটা যদি কাউন্সিল অফ অ্যাডভাইজার এটা উঠতো ধরেন, তাহলে কি এটা পাশ হইতো না? বিষয়টা কি তাই? যা হওয়ার তাই হইতো। প্রশ্ন হচ্ছে যে গিভেন টাইমে ইউনূস সরকারের সামনে এর থেকে বেটার অপশন ছিল কিনা, আমি মনে করি ছিল না। এখন প্রশ্ন হচ্ছে সারা দুনিয়াতে যে চুক্তিগুলো চাপিয়ে দিয়েছে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, আমাদেরকে এখন অ্যাসেস করতে হবে এইটা থেকে আমরা কিভাবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট সেফগার্ড করে আমরা কিন্তু এটাকে কোনো রিভাইজ করব জবাবদিহিতা নাই অথবা যে এক্সিট করব। সরকারের, সেই সরকার তো ওয়েট করতে পারতো। মানে পররাষ্ট্র উপদেষ্টাও আমাকে বলছিলেন যে তারা আসলে, তিনিও মনে করেন যে তারা অপেক্ষা করতে পারতো, নির্বাচিত সরকার এসে এটা করতে পারতো। না, এটা এক পক্ষ পারতো না, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে, এটা আমেরিকা বলে দিয়েছে এই চুক্তি করতে হবে, যেহেতু দুইটা বড় দল, সেটা আপনি তারাই তো জানেন, ক্ষমতায় আসবে। উপদেষ্টারা জানেন না কেন? মানে আপনি জানছেন, উপদেষ্টারা কেন আমি জানছেন? আমি আমি খবর নিয়েছি, ওনারা ওনারা খবর নেওয়ার চেষ্টা করতেছে না হয়তো, অথবা জানে আপনাকে বলছে না। আমি তো জানার চেষ্টা করেছি, আমি তো ওনাদেরকে জিজ্ঞেস করেছি যে এটা আপনারা পিছানোর চেষ্টা করেছেন কিনা, চেষ্টা করেছে। আর ব্যাপারটা তো এরকম না যে আপনার এটা পরিকল্পিতভাবে 9 তারিখে চুক্তিটা করা হয়েছে। চুক্তির আলোচনা তো 1 বছরের উপরের সময় থেকে এটা চলছে, তখন চলমান। তো গোপন ছিল, গোপন চুক্তি এনডিএর অধীনে। না, চুক্তির আলোচনা তো আপনার সবসময় প্রাইমারি লেভেলে তো কনফিডেন্সিয়াল থাকবে, এটা তো খুবই নর্মাল। প্রাইমারি লেভেলে তো আমাকে আপনাকে এটা বলবে না রাষ্ট্র। রাষ্ট্র সরকারের উপরে আমরা এই জন্যই তো ভোটের আয়োজন কেন করি, যে আমরা আস্থা রাখতে চাই যে কিছু মানুষ আমার স্বার্থকে সবসময় রক্ষা করবে, সেফগার্ড করবে। অতএব আমি এটা মনে করি যে আমি টোটালটা চিত্রটা বোঝার পরে আমার কাছে মনে হয়েছে গিভেন সার্কামস্ট্যান্সেসে স্থিতিশীলতার স্বার্থে একটা নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের স্বার্থে এর কোনো বিকল্প তখন সরকারের কাছে ছিল না। দ্যাট ওয়াজ দ্য বেস্ট অ্যাভেলেবল অপশন। মানে এখন শান্তিপূর্ণ হস্তান্তরের জন্য মার্কিন চুক্তির সাথে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে আমেরিকার, আপনার তো নির্বাচনকে তো অ্যাকনলেজ করতে হবে।
যে বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে? আচ্ছা, এটা আপনি চিন্তা অ্যাকনলেজ করে দেখেন, করানোর জন্য এই চুক্তি? শুধু একমাত্র না, মানে টোটালটা ধরেন আপনি যে একটা, মানে তাহলে আপনি কি ফ্রি ইন্ডিয়া ফেয়ার ইলেকশন আমাদের হয় সাথে, নাই? এটা করে আমাদেরকে একটু প্রমাণ করতে হলো যে আছে, বা একটা প্রতিদান এটা তো দিয়ে। আস্থা, দুনিয়ার তো একটা কনফিডেন্স বিল্ডিং এর বিষয় আছে। বাংলাদেশে আমেরিকার ইলেকশন নিয়ে তো আমরা অবজারভার পাঠাই না, হুম, হুম। কিন্তু আপনি গরিব দেশ হওয়ার কারণে কি হয়েছে, সারা দুনিয়া থেকে অবজারভার আপনার দেশে আসে। এখানে ইউরোপিয়ান ইউনিয়নের সার্টিফিকেট দিতে হয় যে হ্যাঁ নির্বাচন ভালো হয়েছে। এখানে আন্তর্জাতিক সংস্থাগুলোর সার্টিফিকেট দিতে হয়, কারণ আপনার নিজের ইনস্টিটিউশন নাই, আপনার গণতন্ত্র নাই, আপনার নিজের দেশের মানুষের তার ইনস্টিটিউশনের উপরে আস্থা নাই। অতএব এই বাস্তবতাগুলো তো আমরা তৈরি করেছি। তৈরি করতে করতে এমন একটা জায়গাতে আসছি যে এখন আমাদের অ্যাকনলেজমেন্ট লাগে, সার্টিফিকেশন লাগে। তো এই জন্য স্টেবিলিটির স্বার্থে তাদের কাছে এর থেকে বেটার কোনো অপশন হাতে ছিল না। এখনো আসলে ভারতের কি কথা সেরকম চিন্তা কোনো করেন, স্বার্থের কন্টিনিউশন হচ্ছে? মানে সংসদে এই যে সংসদের দক্ষিণ প্লাজায় নজিরবিহীনভাবে এরকম আয়োজন, মানে আমেরিকান ককাস তৈরি হয়ে যাওয়া সংসদের ভেতরে সংসদীয় এবং বিরোধী দল, মানে সরকারি বিরোধী দল দুই পক্ষেরই সমন্বয়ে, আম, এটাও কি একটা সেই মানে ককাস তো ধারাবাহিকতা? নতুন কিছু না। আপনার আপনার আওয়ামী লীগের আমলে তো ককাস ছিল, ককাস তো নতুন কিছু না। এরকম আমেরিকান সমস্যা ককাস হচ্ছে যে ছিল? বাংলাদেশ, হ্যাঁ ছিল ছিল। কারা আপনার ছিল সেখানে? পার্বত্য মানে আমি শুনি নাই, আমার পার্বত্য অজ্ঞতা। হুম। আওয়ামী লীগের সময় যেমন ধরেন একটা ককাস আমি জানি, যেটা নিয়ে আমি প্রচুর সমালোচনা করেছি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একটা ককাস ছিল। এই রাশেদ খান মেনন, ইনু থেকে শুরু করে আপনার এনজিও ব্যবসায়ী ট্যাবসায়ী মিলে পার্লামেন্টারি ককাস ছিল। হুম। আমরা এটার প্রচুর সমালোচনা করেছি। প্রশ্ন হচ্ছে না, কিন্তু বাংলাদেশে ধরেন এটা তো ককাস জিনিসটা পার্বত্য পরিচিত চট্টগ্রাম না। বিষয়ক ককাস হতে পারে, ধরেন সমালোচনা করবার মতো বিষয় থাকতেই পারে, কিন্তু সেখানে ধরেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিষয়গুলো ইন্টারেস্ট নিয়ে বা সেই বিষয়ক আলোচনার জন্য তারা কাজ করবেন। কিন্তু আমেরিকান ককাস এটা তো অন্য দেশের ককাস, তারা আসলে এখানে কি করবেন? তাদের স্বার্থে কাজ না করবার এটা জন্য সেটা বাংলাদেশের না, পার্লামেন্টে ককাস সারা দুনিয়াতে এই প্র্যাকটিসটা আছে, যেহেতু আমার এখানে গণতন্ত্র আমার দেশে ছিল। শক্তিশালী না। না, আমাদের দেশে ওই যে বললাম আগের পার্লামেন্ট গুলোতে তো ছিল। ওটা তো পার্বত্য যেটা হচ্ছে চট্টগ্রাম এটা বিষয়ক। ওয়াইডলি প্র্যাকটিস না, এটা তো ওয়াইডলি প্র্যাকটিসড একটা বিষয় না। এটার কোনো আইনি কাঠামো নাই, এটার রেগুলেশন নাই। এইগুলো না করে ককাস করাটা ঠিক হয়েছে কিনা এই প্রশ্নটা রেজ করবার সুযোগ আছে। হুম, কিন্তু ককাস করা যাবে না, অথবা কোনো দেশ হুম, হুম, ওপেনলি তার দেশের হয়ে লবি করতে প্রতিষ্ঠান করতে পারবে না, ব্যাপারটা এরকম না। করতে পারবে, কিন্তু আপনি এটাকে আইনি কাঠামো না দিয়ে কমিটি করাটা ঠিক হয়েছে কিনা এই প্রশ্নটা রেজ করতে পারেন। যেটা তো একটা আইনি কাঠামো লাগবে। আমেরিকাতে লবিস্ট ফার্ম তো লিগাল, তার কাঠামো বলে দেওয়া আছে যে আপনি কার হয়ে কিভাবে কোন মাত্রায় লবিং করতে পারবেন, তার আপনার আয় ইনকাম কি করছেন, স্বার্থ কি ডিক্লেয়ার করতে হবে, এগুলো প্রফেশনাল একটা জায়গা আছে। আমার যেটা আশ্চর্য লেগেছে সেটা হচ্ছে আইনি ফ্রেমওয়ার্ক তৈরি করা ছাড়াই এরকম ককাস করাটা ঠিক হয়েছে কিনা, এটা হচ্ছে আমার জায়গা থেকে। কিন্তু ককাস করাটা যাবে না, করাটা অন্যায় হয়েছে তেমনটা আমি মনে করি না। হুম, আমেরিকার স্বাধীনতা দিবস হুম, আপনার প্রতি বছরই পালিত হয়, নতুন কিছু না। হুম, সেটা দুইশো অ্যাম্বাসিতে হয়। পঞ্চাশ বছরের দিবস, 250 বছরটা কিন্তু দেখবেন তারা সারা দুনিয়াতেই একটু ভিন্নভাবে পালন করছে। আমেরিকাতে শুধু না, আমেরিকার সারা দুনিয়াতেই করছে। দ্বিতীয়ত হচ্ছে দেখবেন যে ট্রাম্প আসার কারণে যেটা হয়েছে ক্ষমতায়, সারা দুনিয়ার আমেরিকার ইনফ্লুয়েন্স, আমেরিকার ব্যাপারে মানুষের যে ধারণা ডিমিনিশ করেছে। আমাকে এখানে একজন ডিপ্লোম্যাট বলেছে যে পরিকল্পিতভাবেই তারা আমেরিকার ভাবমূর্তি উদ্ধার করবার জন্য এই কাজগুলো করছে। কারণ ট্রাম্পের কারণে সারা দুনিয়াতে টোটাল ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ব্রেকডাউন করেছে, আইপিএস শেলফড হয়ে গেছে। এইসব কারণে তারা বোধ করছে তারা একটু বড় আকারে এটা করে এই রিলেশনশিপটার জানান দিতে। এখন এইটাকে আমি মোটা দাগে কোনো সন্দেহ চোখে দেখি না। বিষয় হচ্ছে আপনি আমার ন্যাশনাল ইন্টারেস্ট মানে আপনি পার্বত্য কিভাবে চট্টগ্রাম প্রোটেক্ট বিষয়ক করেন। ককাসকে সন্দেহের চোখে বা প্রচুর সমালোচনা করলেন, কিন্তু আমেরিকান ককাসকে সন্দেহের চোখে বা সমালোচনা করবেন না? কারণ হচ্ছে ইস্যুটা হলো সভরেন্টির কোশ্চেন। হুম। চিটাগং হিল ট্রাক্স এর কোশ্চেন হচ্ছে আমার সভরেন্টির কোশ্চেন। এই জায়গাটাতে গত 4 দশক ধরে গৃহযুদ্ধ চলছে। এখানকে এটা কেটে নিয়ে আলাদা রাষ্ট্র করা, দেশ বানানো, এগুলো চলছে। বিভিন্ন উপজাতিরা ভারত থেকে, বার্মা থেকে অস্ত্র নিয়ে, টাকা নিয়ে, প্রশিক্ষণ নিয়ে এখানে অস্থিরতা তৈরি করছে। অতএব সেটা তো একদম সরাসরি আমার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির কোশ্চেন। হুম। এটাকে অবশ্যই প্রশ্ন করতে হবে। দ্বিতীয়ত মানে ফলে যারা সেটা করেছেন নিয়ে তারা তো একটা বিশেষ ইলেক্টেড ছিল কমিটি না। তো থাকতেই পারে, মানে সেটা নিয়ে কাজ করা, সেখানকার স্বার্থ বা বিনষ্ট হচ্ছে কিনা এটা দেখার জন্য একটা ককাস না, থাকতেই পারে। ককাস তো অন্য জিনিস। হ্যাঁ, কি ককাস তো জিনিস? অন্য জিনিস, স্ট্যান্ডিং কমিটি না। হ্যাঁ। ককাস তো হচ্ছে অন্য কারো জন্য হয়ে সে লবি করবে। ককাস জিনিসটা তো হচ্ছে হুম। অন্য কারো হয়ে সে কার জন্য সে কাজ করবে, এবং তার সে পাবলিক ইন্টারেস্টটা সে এক্সপোজ করবে, বলবে। তো ওখানে কার এখন কার স্বার্থে কাজ করছিল? মানে পার্বত্য চট্টগ্রাম। আদিবাসীদের জন্য, আদিবাসীদের অধিকার রক্ষা করার প্রশ্ন, আদিবাসীদের জন্য আলাদা হোমল্যান্ড তৈরি করা, শান্তি চুক্তি বাস্তবায়ন করা, যারা বাঙালি সেটলার আছে তাদেরকে এখান থেকে উজ্জ করা, পুরো জমিটা তাদেরকে দিয়ে দেওয়া, এই যে ফ্রেম আছে,
এই পুরো ফ্রেমটা তো আমার সংবিধান এবং সার্বভৌমত্বের সাথে পরিপন্থী। এখন আর প্রশ্ন হচ্ছে আমার সংসদ সদস্যরা তারা আমেরিকার স্বার্থে সংসদে বসে কাজ করবেন, মানে তাদের স্বার্থ রক্ষার্থে, এটি প্রশ্ন, মানে এটি ঝামেলাজনক না? সবরেন্টির কোশ্চেন না? না, এই প্রশ্ন হচ্ছে যে এই যে ফ্রেমওয়ার্কটা থাকলে সমস্যা হতো না। ফ্রেমওয়ার্ক যে নাই এই জন্য এটা প্রশ্ন হচ্ছে যে তাদের কাজের এখতিয়ার কতটুকু, এটা কোনো আমাদের আইনে বলে দেয়া নাই, তারা কিন্তু ওই আসলে যে কি আপনি করতে বলছিলেন পারবে ককাস হচ্ছে করতে তাদের পারবে। স্বার্থে কাজ করা, মানে ককাস তো স্থায়ী কমিটি না এটা। লবি করবে করতেই পারে। আপনার লবি কি আমেরিকানরা ব্যাকডোর ডিপ্লোমেসি করছে না? করছে তো। কে করছে না? হ্যাঁ, কিন্তু আপনার এরকম আপনার প্রত্যেক প্রকাশ্যে দেশের আমাদের দেশের সংসদ সদস্যরা তাদের আমেরিকান লবি করবে, এজন্য আমার দেশের সংসদে ককাস তৈরি হলো, নজিরবিহীন না, ব্যাপার আমার নিঃসন্দেহে দেশে। এটা হচ্ছে যে আমাদের কাছে যেহেতু এটা প্র্যাকটিস না, হুম। এই জন্য আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আমরা এটার সাথে অভ্যস্ত না স্যার। আবার ইমিডিয়েটলি আপনার বেইজিং থেকে সফর করে আসছেন। আমেরিকার তো একটা টেন্স সিচুয়েশন আছে যে ভারতের কারণে ইতিমধ্যে আমাদের রিজিয়নে আমাদের চায়নার সাথে ক্লোজনেস বাড়তেছে। এই জায়গাটাতে তো অবশ্যই আমেরিকার এখানে টেনশন আছে, সিরিয়াস তার স্বার্থের সংঘাত তৈরি হওয়ার ব্যাপার আছে। তো সেই জায়গাতে আমি বোধ করছি যে এটা এক্সক্লুসিভলি কোনো মেসেজ দিচ্ছে, ব্যাপারটা এরকম না। আমি বোধ করতেছি যে আমাদেরকে ককাসের ব্যাপারে সিরিয়াস পরিচ্ছন্ন বক্তব্য আসতে হবে ককাসের কাছ থেকে, হুম। যে তারা কোন ফ্রেমওয়ার্কে তৈরি হয়েছেন, তাদের মানে রুলস অফ বিজনেসটা কি, তাদের এঙ্গেজমেন্টের জুরিসডিকশন কি, তারা কি করবেন কি করবেন না, কি করতে পারবেন পারবেন না, এই প্রত্যেকটা বিষয়ে জাতির কাছে পরিচ্ছন্ন বক্তব্য আসতে হবে, এই যেহেতু এটা ক্রস পরিচ্ছন্ন পার্টি বক্তব্যটা হয়েছে। তো আসলে কোথা থেকেও আসে না। যখনই সন্দেহের উদ্রেক হয় তখনই দেখা যায়, মানে ধরেন এই পরিচ্ছন্ন, মানে বিদেশি সংশ্লিষ্টতা, তাদের প্রভাব ইত্যাদি নিয়ে কথা বললেই ওই ডিপ স্টেটের নামটা চলে আসে, যেটি নিয়ে মানে গত সরকার, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বা নাসিরউদ্দিন পাটোয়ারির মতো রাজনীতিক তারা বলেছেন যে তারা মানে এই ডিপ স্টেট, স্ট্যাবলিশমেন্ট ইত্যাদি নানান রকম শব্দ ব্যবহার করে তাদের কথা বলেছেন, কিন্তু কেউ তো আসলে কখনো পরিষ্কার করে নাই। আপনার সাথেও মনে হয় একটা অনুষ্ঠানে আমার কথা হচ্ছিল, আপনি বলেছেন, আপনিও তখন নাম বলেন নাই, কিন্তু সবাই দেখেন তাদের, কিন্তু কেউ পরিষ্কার করেন না। আবার এটা কি স্বার্থে হলো সেটাও পরিষ্কার করেন না। এই অপরিচ্ছন্ন জায়গাটা কেন? আপনি কি এখন বলবেন যে আসলে, আপনার তো অনেক মহলে আলোচনা হয়, কি আছে আসলে এই ডিপ স্টেটের পেছনে? এখানেও ডিপ স্টেট কিনা? না, আমার কাছে মনে হচ্ছে সিম্পলি আমেরিকা এখন যেটা চাচ্ছে সেটা হচ্ছে গত 1/11 সরকারের আগে থেকে আপনার বাংলাদেশকে তারা মোটামুটি দিল্লির কাছে ফ্রাঞ্চাইজ করে দিয়েছিল। দেখবেন একটা কথা প্রায় আসে যে দিল্লির চোখ দিয়ে আমরা সিদ্ধান্ত নেব, আমরা দেখব। দিল্লির সিকিউরিটি কনসার্নই আমার সিকিউরিটি কনসার্ন। দিল্লির সিকিউরিটি কনসার্নকে এনশিওর না করে আমি এখানে কোনো পলিসি ইনিশিয়েটিভ নেব না। অতএব সেই জায়গাতে এখন একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার, 24-এর গণ অভ্যুত্থানের পরে তার এই পলিসি পজিশন পরিবর্তন হয়েছে। কারণ দিল্লিকে দেওয়ার কারণে যেটা হয়েছে, বাংলাদেশে ভারত বিরোধিতা, বাংলাদেশে আমেরিকার ব্যাপারে নেতিবাচকতা আগের থেকে বেড়ে গেছে। বাংলাদেশকে যেখানে চায়না থেকে দূরে রাখবার দায়িত্ব ছিল দিল্লির, বাংলাদেশ চায়নার আরো কাছাকাছি চলে গেছে। অতএব সেই জায়গাতে আমেরিকা এখন ওয়াশিংটন মনে করছে যে এই দায়িত্বটা এখন আমাকে সরাসরি পালন করতে হবে, যে বাংলাদেশে যে আমরা একটা লুজিং গ্রাউন্ডে আছি, এরকম একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশনে, যেখানে আপনার এই চায়নাকে অ্যাক্সেস দেওয়ার প্রশ্ন আছে, আরাকান থেকে শুরু করে আমাদের বঙ্গোপসাগরে আইপিএস এর ইস্যুজ আছে, বার্মা একটা আছে, এরকম একটা জায়গায় তারা বোধ করছে তারা সরাসরি এখন এঙ্গেজ হইতে চায় তাদের নিজ দায়িত্বে। এবং এর বাইরে আমি মোটা দাগে আমেরিকা যেটা আগে চাচ্ছে, এর বাইরে নতুন কোনো ইন্টারেস্ট তার এখানে তৈরি হয়েছে বলে আমরা মনে করছি না। আপনি ইতিমধ্যে দেখেছেন যে ট্রেড এগ্রিমেন্ট সারা দুনিয়ার সাথে সে করেছে। আমাদের সাথে তো ট্রেডের কত আপনার ভলিউম হচ্ছে $8 বিলিয়ন। আমরা আমরা $6 বিলিয়ন সারপ্লাস আছি। এটা অ্যাডজাস্টমেন্টের জন্য তারা এই চুক্তিটা করতে চেয়েছে। আমেরিকার কি ট্রেডে আসলে খুব বেশি লাভ হয়েছে? আমি গতকালকে মাত্র রিপোর্ট পড়ছিলাম, রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টের কারণে গত 3-4 মাসে আমেরিকার ট্রেড প্রায় $400 বিলিয়ন কমে গেছে। কারণ আপনি যখন রেসিপ্রোকাল ট্রেড ট্যারিফ চাপায় দিয়েছেন, আমি তো আপনার দেশে মাল কেনা বেচা করা বন্ধ করে দিয়েছি, কারণ আমার খরচে পোষাচ্ছে না। অতএব এইটা একটা ফাংশনাল প্রপোজিশন না। এখন সেই জায়গাতে আমেরিকা তার স্বার্থ কিভাবে সংরক্ষণ করবে সেটার জন্য তারা হয়তো চেষ্টা করতে পারে। বাট আমার বক্তব্য এটাই, যেটা আমি বলেছি সেটা হচ্ছে যে ককাসের আইডিয়াটা যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে একদম নতুন আইডিয়া, সরকারের কাছ থেকে, পার্টিকুলারলি পার্লামেন্টের কাছ থেকে একটা পরিষ্কার বক্তব্য আসতে হবে জি। যে এটার মানেটা কি পরিষ্কার বক্তব্য এবং তার দেখি কাছে না, ইভেন এখতিয়ার কি। মূলধারার যে গণমাধ্যম সেখানেও খুব বিষয়টা যে আলোচনা হয়েছে বা খবরেও এসেছে, আমি সেরকমটাও দেখছিলাম, আমি খুঁজছিলাম যে কোথায় গেলে একটু বিস্তারিত জানতে পারবো, কিছু আছে কিনা যেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি আসলে খুব পাচ্ছিলাম না। ফলে এই যে মানে পরিষ্কার না করার জায়গাটা, তখনই মনে ভালো পড়ে। হবে আপা, ভালো হবে আপনি যদি নিজেই ককাসের সদস্য যারা আছেন তাদের 1-2 জনকে, দুই পার্টি থেকে 2 জনকে নিয়ে একটু একটা শো করেন,
তাদের কাছ থেকে আপনার সরাসরি শোনা আমি দরকার নিশ্চয়ই যে চেষ্টা আসলে করব। তারা কি করতে জি, চাচ্ছে, আপনি ভালো আপনাদের পরামর্শ কাজের বলেছেন। এখতিয়ার কি, আমি নিশ্চয়ই এই বিষয়ে আপনাদের দেশের আইন এটা কাভার করে কিনা, আপনি যেটা করলেন এটা আপনি পার্লামেন্টের এখতিয়ার নিয়েছেন কিনা, স্পিকারকে জানিয়েছেন কিনা, হুম, এই বিষয়গুলো আমাদেরও পরিষ্কার হওয়া দরকার। একই প্রশ্ন আমাদেরও আছে। জি। আমার প্রশ্ন ছিল যে মানে আপনি এটার সমালোচনা করছেন কিনা? যে মানে আপনি বলছিলেন যে সেই বিষয়ে আগেও ককাস ছিল সেটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক। সেটির সমালোচনা করেছেন। এখন এটির সমালোচনা করছেন কিনা? এটি আমি একটা প্রশ্ন করছিলাম। আমি আমি হচ্ছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করতেছি, আচ্ছা। যে মানে স্পষ্ট। ইটসেলফ ককাস জি। হওয়াটা কোনো সমস্যা না, একদম স্পষ্ট। আপনি ককাসের বলেছেন আগে। কাঠামো, তাহলে আইনি এই যে জায়গাটা। আমি এই যেই প্রশ্নটা করছিলাম ভেগ রাখা, গ্রে রাখা, অস্পষ্ট রাখা। ওই যে ডিপ স্টেট যখনই আসলে কিছু গ্রে থাকে, অস্পষ্ট থাকে তখনই মনে হয় যে এর মধ্যে কিছু আছে কিনা। যেহেতু সবাই এই প্রসঙ্গ বলেন কিন্তু কেউই কিছু বলেন না। ধরেন আমি দেখছিলাম যে এলডিপি সভাপতি কর্নেল ওলি তিনি বলছেন যিনি এখন জামাত জোটভুক্ত নেতা, তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর চারদিকে শত্রু দ্বারা পরিবেষ্টিত। আপনি ঢাকার বাইরে রাত্রি যাপন করবেন না। আপনার আশেপাশে যারা আছেন তাদের অনেকে বিদেশ থেকে টাকা পান, বিদেশ থেকে পরামর্শ দেওয়া হয় যেন তারা আপনাকে বিপদগামী করেন। আপনার প্রথম ও প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছেন তাদের বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে আবারও সেই বিদেশি ইনভলভমেন্টের কথা, আবারও বিদেশি নানান রকম প্রচারণার কথা বা পরামর্শ দেওয়ার কথা বলা হচ্ছে। আপনি প্রথমে আসলে আপনার কাছ থেকে এই বক্তব্য নিয়ে একটা মূল্যায়ন চাই, তারপরে একটু ডিটেলসে যাই। আপনার কাছে এই বক্তব্য কিভাবে লাগে, কেমন লাগে? একটা বিষয় হচ্ছে আমি আমি ওই প্রোগ্রামে ছিলাম, আমি অলি ভাই বক্তব্য শুনেছি। দারুণ। হুম। একটা বিষয় দেখেন যে আপনার রাষ্ট্রে যখন গণতন্ত্র দুর্বল থাকবে, আপনার ইনস্টিটিউশন যখন দুর্বল থাকবে, তখন যেটা হবে চারপাশ থেকে আপনার পোকা মাকড়, ভাইরাস, প্যারাসাইট, ছত্রাক এগুলো আপনার শরীরে অ্যাটাক করার চেষ্টা করবে। এটার সমাধান হচ্ছে যে আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন, আপনার ইমিউনিটি ক্যাপাসিটি বাড়াবেন। তাহলেই দেখবেন যে করোনা যখন তখন বিভিন্ন ভাইরাসের নামে কখনো বাদুড়ে চড়ে, কখনো পাখিতে চড়ে, কখনো মুরগিতে চড়ে আপনাকে অ্যাটাক করতে আসবে না। হুম। এই জন্য আমার রাষ্ট্র দুর্বল হওয়ার কারণে যেটা হচ্ছে যে এই যে বিভিন্ন রাষ্ট্রের স্বার্থের সংঘাতগুলো, এগুলো এসে আমাদের উপরে প্রচন্ড রকম আছড়ে পড়তেছে। একই বিষয় দেখেন, আপনি আমেরিকাতে যান, আপনি আমেরিকাতে করেন, দেখবেন তারা কিন্তু সারপ্রাইজড হবে না। সারপ্রাইজড হবে না এই কারণে, কারণ তার ইনস্টিটিউশন এত এত পাওয়ারফুল যে আপনি চাইলেই তার কাছ থেকে যে কোনো স্বার্থ বের করে নিয়ে আসতে পারবেন না। তো এই জন্য হচ্ছে যে আমাদের ওই ডিপ স্টেট এমন একটা জিনিস, তাকে আপনি অন্ধকারে খুঁজবেন, অমাবস্যার রাতে খুঁজবেন, যখন বিদ্যুৎ চলে যাবে তখন খুঁজবেন, যে রাতে ব্রাজিল হারবে ওই রাতে খুঁজবেন, যে রাতে মিশর ডাকাতের শিকার হবে সেই রাতে খুঁজবেন, কিন্তু আপনি তাকে খুঁজে পাবেন না। তো এই জন্য এটার সমাধান হচ্ছে রাষ্ট্রকে স্ট্রেনথেন করা, গণতন্ত্র, কিন্তু জবাবদিহিতা আপনারা যারা বাড়ানো। চেনেন, দেখেছেন তারা বলেন না কেন যে কারা সেই ডিপ স্টেট? এটাকে তো আপনি শুধু নাম আকারে আপনি মানে ইনক্লুড করতে পারবেন না, নাম আকারে এক্সপোজ করতে পারবেন না। এটা হচ্ছে ক্ষমতার ভরকেন্দ্রের জায়গা, যে না, এক একজন আমি এক এক ধরেন সময় স্বাভাবিকভাবে ক্ষমতাটা রাখে। সহজভাবে বোঝার যদি চেষ্টা করি। আপনি যদি এমন কিছু বলেন, আপনি বললেন আপনাকে আমি ক্ষমতায় বসাবো, আপনি ৫ বছর ক্ষমতায় থাকবেন। এই কথাগুলো যদি আপনি বলেন, আমি তো আপনাকে চিনি যে আপনি এই কথাগুলো বলেছিলেন। ফলে যখন আমি ডিপ স্টেট বলব, আমি জানবো যে ডিপ স্টেটের মধ্যে আপনি আছেন। মানে এটা তো একটা স্বাভাবিকভাবে চেনা জানার উপায়। তো আপনারা কেন সেটি নাম আকারে বুঝতে পারেন না, চিনতে পারেন না? বা আমি বলছি আসিফ মাহমুদরা পারছেন না? অবশ্যই চিনতে পারতেছে, অবশ্যই নাম জানে তার, সে কোথায় বিলং করে সেটা জানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানে এটা তো একটা কনফিডেন্সিয়াল ডিসকাশন, আপনি তো এটা আসলে বলতে পারেন কিনা পাবলিকলি। হুম। তো সেই জায়গায় আপনি চিন্তা করে দেখেন, এই যে আমি পড়তেছিলাম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অনেকেই এখন সিভি পাঠাচ্ছে, তাদের চাকরি তো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর কি। এখন তারা বিভিন্ন ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি, বিভিন্ন ফার্ম টার্মে, থিঙ্ক ট্যাঙ্কে সিভি পাঠাচ্ছে চাকরির জন্য। আগামী দিনগুলোতে তারা কি করবে? তো এই বাস্তবতা তো ক্ষমতার জায়গা থেকে মাথায় রেখে করতে হয়। আপনি তখন কি করবেন, মানে আপনি চাইলেই কি একটা জিনিস এক্সপোজ করতে পারবেন কিনা? আপনি ইমরান খানের কথা দেখেন চিন্তা করে, যে সেনা প্রধানকে চ্যালেঞ্জ করে তাকে আসলে এখন কি করতে হয়েছে। দেশের সবচেয়ে পপুলার পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি, সে এখন নাস্তানাবুদের শিকার হয়ে গেছে। আপনি পাকিস্তানকে দেখলে মাঝে মধ্যে বুঝে উঠতে পারবেন না এই সরকারটা কি ফিল্ড মার্শাল আসিম মনির চালায় না শাহবাজ শরীফ চালায়, কে আসলে ইনচার্জ। মাঝে মধ্যে মনে হয় যার হাতে লাঠি সেই আসলে চালায়। আপনি দেখবেন যে সেনাপ্রধান মাঝে মধ্যে একটা লাঠি নিয়ে নিয়ে হাঁটে, সব দেশের এই সেনাপ্রধানদের হাতে দেখবেন মাঝে মধ্যে একটা লাঠি আছে। এর মাঝে মধ্যে মধ্যে মনে হয় যে যার হাতে লাঠি সেই দেশ চালাচ্ছে। মানে এবং দেখবেন যে সারা দেশে দুনিয়ার নেগোসিয়েশন করে বেড়াচ্ছে। ইরান ইস্যু দিয়ে ডিল করলো, এখন ট্রাম্প তাকে লিবিয়াতে পাঠিয়েছে। লিবিয়াতে দেখবেন যে ওখানকার রেবেল লিডারের সাথে মিটিং হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি এক্সপোজ করে দিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন কিনা, আপনার সেই জায়গাটাও মাথায় রাখতে হবে। এই জন্য হচ্ছে যে ওইটা আলোচনা না করে হচ্ছে আমাদেরকে তর্কটা তুলতে হবে, ট্রান্সপারেন্সির তর্ক,
গণতন্ত্রের তর্ক, তাকে জবাবদিহিতার তর্ক। এবং এইটা যদি গণমাধ্যমের মাধ্যমে আমরা রেগুলার করতে পারি, তাহলে দেখবেন যত বেশি প্রতিষ্ঠান শক্তিশালী হবে, জবাবদিহিতা বাড়বে, তত বেশি এই প্রশ্ন সন্দেহের জায়গাটা কমে যাবে। জি, খুবই মানে ভয়ঙ্কর কথা। ডিপ স্টেটকে এক্সপোজ করলেও সারভাইভ করা ঝামেলা। ফলে ডিপ স্টেট আমাদের দিয়ে কত কিছু করিয়ে নিতে পারে। যেহেতু এক্সপোজ করলেই এত ঝামেলা, না করলে আরো কত ঝামেলা রয়েছে। আমাকে তো অনেকে বলেছে আপনার সাথে ডিপ স্টেটের অনেক ভালো সম্পর্ক, দেশি এবং বিদেশি ডিপ স্টেটের সাথে। হ্যাঁ, সে কারা তারা? মানে সম্পর্কের কাদের সাথে সেটা একটু জানতে চাই তো। ওইটা তো আপনি ভালো বলতে পারবেন, কিন্তু আমি কারা তো কারা আপনার সাথে এটাই বুঝতে কথাবার্তা চাইছি যে বলেন। কে সেই ডিপ স্টেট, সেটা যদি বুঝতে পারতাম তাহলে না হয় আমি বলতাম আচ্ছা এরা। আমি তো ডিপ স্টেট বলতে কিছু বুঝি না। অনেক দেশি বিদেশি মানুষের সাথে তো সম্পর্ক কার না থাকে, সবারই থাকে দেশি বিদেশি। এখন তার ওই যে মধ্যে মাঝে কে মধ্যে ডিপ যাদের সাথে স্টেট? মাঝে মধ্যে যারা চা কফি খাওয়ায় টাওয়ায়, ফোনে কথাবার্তা বলে টলে, একটা দুইটা পরামর্শ দেয়, শুনতে ভাল লাগে, এরকম দেখবেন যে অনেকেই হয়তো এরকম ডিপ স্টেট তো হয়ে আছে এরকম পরামর্শ মাঝখানে। তো আপনিও দেন, আপনিও কি ডিপ স্টেট নাকি? বা না, দেশে আমি গেলে তো গরিব আপনিও চা মানুষ, খাওয়ান নাকি? আমি সাবলটার্ন আর কি, আমি তো সাবলটার্ন। না, তার মানে তাহলে তো আমি আসলে তান্ত্রিক বুঝলাম না। কিন্তু যে তান্ত্রিক বোঝেন, জনগোষ্ঠী। মানে আমি তো বুঝলাম না। কিন্তু যে বোঝেন যে আমাকে ডিপ স্টেট অফার করছে, সে তো নিশ্চিত, মানে আমার হয়তো আছে কিন্তু আমি বুঝলাম না তো যে কে ডিপ স্টেট। যে বোঝে সে কেন বলে না? আমার প্রশ্নটা এখানেই। আচ্ছা, ওইখানে কি আপনি বোঝেন? আসলেই কি আপনি মনে করেন আমাদের প্রধানমন্ত্রী এরকম নিরাপত্তা ঝুঁকিতে আছে যেটি কর্নেল ওলি বলছেন? অসম্ভব কিছু না, অসম্ভব কিছু না, কারণ বাংলাদেশে তো আপনার যে ধরনের সিচুয়েশনে বিএনপি ক্ষমতা এসছে এবং জিয়া পরিবারের যে ঝুঁকিগুলো আমরা দেখেছি ইতিমধ্যে, এবং আগের সময়ে এই ঝুঁকিটা তো কোনোভাবে ফেলনা না। বাংলাদেশে রয়ের অ্যাক্টিভিটিস তো ভেরি মানে মানে যেটা বলে শাটল আর কি, আপনার প্রচন্ড গভীরে এটার এটার মানে ছায়া তৈরি হয়ে গেছে। এবং গত সরকারের আমলে, আগের আমলগুলোতে আমরা দেখেছি দেশের দুইজন জনপ্রিয় প্রেসিডেন্ট তো এখানে অ্যাসিনেশনের শিকার হয়েছেন। আপনার শেখ হাসিনা মারার চেষ্টা যেমন হয়েছে, আবার খালেদা জিয়াকে বন্দি করে তাকে আপনার ধীরে ধীরে গ্র্যাজুয়ালি মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই কাজগুলো তো হয়েছে এখানে। অতএব কোনোভাবেই এটাকে ছোট করে হালকা করে দেখবার সুযোগ নাই। দ্বিতীয়ত হচ্ছে যে ভারত প্রচন্ড আইসোলেটেড হয়ে গেছে সারা দুনিয়াতে। আপনি, এটা তো লম্বা আলোচনা, ওইদিকে গেলে সময় লাগবে। তো এরকম একটা জায়গায় তার একমাত্র ভ্যাসেল স্টেট যদি বলেন ভারতের, তার যে ব্যাক এন্ডের, আমাদের ওই যে দিলীপ ঘোষ বললো না যে বাংলাদেশকে তো আমরা অন্য রাষ্ট্র মনে করি না, আমাদের অঙ্গ মনে করি। তো এরকম একটা রাষ্ট্রের নিয়ন্ত্রণ ক্ষমতা হারায় ফেলাটা সার্টেনলি ইন্ডিয়ার জন্য যথেষ্ট বিব্রতকর এবং ট্রমাটাইজিং। তো সেরকম একটা জায়গায় যদি সে কন্টিনিউয়াসলি দেখে যে তারেক রহমান চীনের সাথে সম্পর্ক তৈরি করছে, তুরস্ক পাকিস্তানের সাথে সামরিক এঙ্গেজমেন্ট বাড়াচ্ছে, তিস্তা প্রকল্প করবে চীনের ফান্ডিং এ, অথবা পদ্মা ব্যারেজ করবে, সার্টেনলি তার নিরাপত্তা ঝুঁকি তো অনেক বেড়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আমেরিকান এলিমেন্ট আছে, তার স্বার্থ আপনি সংরক্ষণ করতে পারছেন কিনা সাফিসিয়েন্টলি, আপনি বেইজিং কে কতটুকু অ্যাক্সেস দিচ্ছেন, এই অ্যাক্সেস দেওয়ার মধ্য দিয়ে আপনি পশ্চিমাদের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে কিনা, সামরিক সরঞ্জাম কিনতে গিয়ে কি আপনি আমেরিকান বলয় থেকে বের হয়ে যাচ্ছেন কিনা। অতএব এখানে তো অনেকগুলো শক্তির একটা কম্পিটিং ব্যাটল গ্রাউন্ড আছে। অতএব সেই জায়গাতে যদি আপনি মানে ভালোভাবে খেলতে না পারেন, এর ভিতরে আছে হচ্ছে আপনার মানে গুপ্ত আওয়ামী লীগ, সামরিক বেসামরিক ব্যুরোক্রেসির ভিতরে, যারা দিন রাত সরকারকে ফেল করবার জন্য অবশ্যই চেষ্টা করবে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে। আপনি কদিন আগে আপনি নিউজে দেখলাম যে আমাদের 5-6 জন ডিজিএফআই চিফ এখন ইন্ডিয়াতে পালিয়েছে। হুম। তিনজন আপনার এখন কলকাতার যে মিলিটারি আবাসন আছে, ডিওএইচএস টাইপের বাসা, যেগুলো যেখানে সেনা কর্মকর্তারা থাকেন, সেখানে ইন্ডিয়ান প্রোটেকশনে বসবাস করছেন। তাদের সাথে হাসিনার রেগুলার যোগাযোগ হচ্ছে। ওইদিকে আবার দেখেন যে এস আলম মানে লন্ডনে এই একটা খবরগুলোর সোর্সগুলো কি মানে সঠিক সোর্স যে আসলেই এটা হচ্ছে? কারণ এটা আসলে আর কোনো গণমাধ্যমে দেখা যাচ্ছে না। একটা গণমাধ্যমে দেখা যাচ্ছে। আ এটা 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 সোর্স আপনি কিভাবে কনফার্ম করবেন? জানি মানে না। যতটুকু আসছে, হুম। যতটুকু আসছে মানে এর বাইরে আপনি আর কিভাবে কনফার্ম করবেন? কাদের সাথে কথা মানে হয়েছে? তো মানে ভেরি, সেই মেজর জেনারেলদের সাথে কথা হয়েছে যারাদের বিষয়ে বলা হচ্ছে, বা যারা আসলে তাদেরকে আশ্রয় দিচ্ছেন, সেনা নিবাসের কথা বলছেন, তাদের সাথে কারো সাথে কথা হচ্ছে যে তারা আসছে? সেটা তো আপনার ওই রিপোর্টারকে, সেটা তো আপনাকে ওই রিপোর্টারকে ইন্টারভিউ করতে হবে। আমি তো আপনাকে শুধু রিপোর্ট পর্যন্ত রেফার করতে পারবো। এবং যেহেতু বাংলাদেশের সেনা কর্মকর্তাদের যারা পালিয়েছে একটা বড় অংশ ভারতে হুম। পালিয়েছে, এবং হাসিনা ভারতে পালিয়েছে, সন্দেহ করবার তো যথেষ্ট অবকাশ আছে। তাদেরকে প্রোটেকশন দেওয়া, ভিসা ফ্রি করে তাদেরকে থাকা খাওয়ার বন্দোবস্ত করা। কলকাতায় দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা হুম। বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনে, প্লট কিনে বা ভাড়া করে থাকতেছে, আড্ডাবাজি করতেছে, মিটিং করছে, অফিস নিয়েছে।
তো এটা একটা একটা কম্বিনেশন তো আপনি ধারণা করতেই পারেন যে এরকম একটা কিছু হচ্ছে। তো সেরকম একটা রিয়েলিটিতে তারেক রহমানের সার্টেনলি তো ঝুঁকি আছে, কোনো সন্দেহ নাই তার ঝুঁকি আছে। এখন প্রশ্ন হচ্ছে, প্লাস হচ্ছে অলি আহমদ তো জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করেছেন, রাজনীতি করেছেন, তিনি জিয়া পরিবারকে যেমন চেনেন, বিএনপির নেতা কর্মীদের চরিত্র সম্পর্কে তার ভালো ধারণা আছে, এবং তাদেরকে কত টাকা পয়সায় কেনা বেচা করা যায়, কে কাকে কত টাকা দিচ্ছে সেটাও মিটিং উনি বলছেন, হুম। যে বিএনপির কোন নেতা কার কাছ থেকে কত টাকা নিছে নির্বাচনের আগে কোন দেশ থেকে, ওটা আমি বলতে পারবো। যারা জানতে চায় তারা আমার সাথে মিটিং করলে আমি বলে দিব। তো এখন এটা দেখবেন একই কথা কিন্তু আলতাফ হোসেন চৌধুরী বলেছে সবাই বলে দেবো বলে, আমাদের কিন্তু কেউ বলে না। কিন্তু দেখেন, ধরেন বিএনপির সেই যে এখন জায়গা। প্রধানমন্ত্রীর তিনি এখন কি মুখ্য সচিব, তিনিও নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার সময় বলেছেন ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে তার কাছে, মানে প্রমাণ আছে। কিন্তু সে তখনও বলেন নাই, এখনো বলেন নাই, কখনোই বলেন না। কেউ কথা রাখেনি, কেউ কথা ৩২ বলে না। বছর কেটে গেল। একদম তাই। হুম। খালি অভিযোগই করে, কেউ আপনি বলে না। আপনি আপনি অলি আহমদ ভাইকে আপনি প্রয়োজনে আপনি আপনি গেস্ট করেন, আপনি ইনভাইট করেন, তার কথাগুলো সম্পর্কে তাকে জানতে চান, যে আপনি দেশের স্বার্থে জাতির স্বার্থে আরো খোলাসা করে বলেন। তারেক রহমানের দেশের একটা প্রাইম মিনিস্টার, আমার পছন্দ হোক বা না হোক, হুম সে কোনোভাবে অ্যাসাসিনেটেড হবে, এটা আমাদের কাছে কারো কাছে কাম্য হুম না, হুম, নিশ্চয়ই। কোনোভাবেই কাম্য না। হুম। এবং এটা হাসিনা থাকার সময় আমাদের একই বক্তব্য ছিল, যে তাকে কোনোভাবে অ্যাসাসিনেট করা হবে, এটার সাথে আমরা একমত না, তাকে বিচার করতে হবে সে যদি কোনো অন্যায় করে থাকে। অতএব সে জায়গায় অলি আহমদকে আপনি জিজ্ঞেস করেন যে আপনি দেশের সাথে কথা বলেন, আপনার তো আর হারানোর কিছু নাই, আপনার বয়স হয়ে গেছে, আপনি জীবনে এই দেশ থেকে অনেক কিছু পেয়েছেন, হুম। যুদ্ধ, খেতাব, এমপি, মন্ত্রিত্ব, আপনার তো আর কিছু নাই হারানোর। অতএব দেশের জন্য আপনি সত্য কথা বলে যান। জি, ভালো আলতাফ পরামর্শ। হোসেন আবারও একটা, চৌধুরী নিশ্চয়ই দেখবেন, আমি চেষ্টা করব এবং তাকেও পেতে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ। উনি একই কথা বলেছেন। ওনাকে জিজ্ঞেস করা দরকার যে কারা কারা বিএনপির ভিতরে রয়ের এজেন্ট আছে, রেগুলার যোগাযোগ করতেছে, টাকা পয়সা নিচ্ছে, খবর পাচার করতেছে, নিরাপত্তা ঝুঁকি তৈরি করতেছে, সেগুলো আমরা জানতে চাই। তাহলে আমরাও প্রতিবাদ করতে পারবো, আমরা কথা বলতে আবার পারবো অনেকে এগুলো নিয়ে। বলেন বিএনপির ভিতরে জামাতেরও এজেন্ট আছে, মানে অনেক গুপ্ত অবস্থায় আছেন জামাতের লোকজন। জামাতের এজেন্ট থাকলে ধরেন সে তো আর প্রধানমন্ত্রীকে, তারেক রহমানকে খুন করার চেষ্টা করবে না। সে সর্বোচ্চ হয়তো একটা দুটো পদে টদে থাকার চেষ্টা করতে পারবে। জামাত এজেন্ট থেকে কি করতে পারবে? হয়তো সে একটা আমলা হইতে চেষ্টা করবে, একটু ডিসিএসপি হইতে চেষ্টা করবে, না, সে একটা তো ভালো প্রমোশন ব্যক্তিগত টমোশন পাওয়ার ব্যক্তিগত চেষ্টা করবে। অ্যাচিভমেন্ট না নিয়েও সে তো অন্যভাবেও কোনো অ্যাচিভমেন্ট চাইতে পারে, ক্ষমতা আর চাইতে কি পারে। অ্যাচিভমেন্ট করবে? আর কি ক্ষমতা চাইবে? মানে ধরেন, আমি জাস্ট বলছি হাইপোথেটিক্যালি, সে জামাতের ক্ষমতা না, চাইতে পারে, যে প্র্যাকটিক্যালি জামাত। নাই, মানে ক্যাপাসিটি, হুম, ক্যাপাসিটির জায়গা থাকতে হবে তো। যেমন ধরেন, আমি যেখানে থাকি, আমি আপনার সর্বোচ্চ কি ক্ষতি করতে পারবো? আমি ফেসবুকে আপনার সম্পর্কে একটা বাজে স্ট্যাটাস দিতে পারবো, হুম। এর বাইরে আসলে আমি আপনার কোনো ক্ষতি করার সামর্থ্য রাখি? এই জন্য হচ্ছে মানে তার তার অবস্থান মোতাবেক বুঝতে হবে তার আসলে ক্ষতি করার সক্ষমতা কতটুকু। তারেক রহমানের ক্ষতি করতে পারবে যারা, যে মানুষগুলো প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার চারপাশে থাকে, হুম। সে মানুষগুলো তার ক্ষতি বেশি করতে পারবে। এবং ওই অলি ভাই এর আগেও জিয়াউর রহমানকে একই কথা বলেছেন, যে আমি ওনাকে সতর্ক করেছিলাম, এটা করবেন না, ওইটা করবেন না, চিটাগং এ যায়েন না, ওখানে ঘুমাবেন না, কিন্তু উনি আমাদের কথা শোনেন নাই। কিন্তু এই কথাগুলো উনি বলেছেন একই রকম হয়তো একটা পিতৃস্বরূপ হুম। পরামর্শ দিয়েছেন, বাবার সাথে রাজনীতি করেছেন, মায়ের সাথে রাজনীতি করেছেন। জি, সেই একই সেমিনারে আপনিও ছিলেন, সেখানে জামায়াতের আমির তিনি বলছেন, মাননীয় বিরোধী দলীয় নেতা, যে সে নির্বাচনের ষড়যন্ত্র, যেটি একটা পুরনো কথা, ইঞ্জিনিয়ারিং বলে এতদিন শুনেছি। এখন তিনি বলছেন নির্বাচনের ষড়যন্ত্র করে জামাত সহ 11 দলকে হারানো হয়েছে, এবং এই ষড়যন্ত্রের শরিক অন্তর্বর্তী সরকার। মানে ব্যাপারটা কি, ষড়যন্ত্র করে জামাতকে হারানো হয়েছে, মানে ষড়যন্ত্র না করলে জামাত জিতে যেত, বা 11 দলীয় জোট। দেখেন, আমার মনে হয় নির্বাচনে তো একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে কিছু কিছু জায়গায়, আমরা বিভিন্ন আসনে তো দেখেছি যে একটা ইররেগুলারিটিস আছে। যেহেতু আমি নির্বাচন করেছি, ইররেগুলারিটিস মাত্রাও আমি দেখেছি নিজে সচক্ষে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অনিয়মগুলো হয়েছে, এটাকে একটা সাফিসিয়েন্টলি এই কনক্লুশনে আসা যাবে কিনা যে এই অনিয়মগুলো না হলে এই জোট জিতে যেত, ক্ষমতায় চলে যেত। মানে এই কনক্লুশন তো আপনি অঙ্কের মতো করে মেলাতে পারবেন না, এবং এটা এমন জিনিস যেটা আপনি সাফিসিয়েন্টলি প্রমাণও করতে পারবেন না। এবং এমন অনেক জিনিস আছে, যেমন ওই যে ডিপ স্টেটের কথা বললেন না, আপনি হয়তো আপনি হয়তো সোফাতে বসে আলোচনা করতে পারবেন যে আসলে কোথায় কি হয়েছে, কিন্তু এটা আপনি কখনো প্রমাণ করতে পারবেন না। তো এই জন্য হচ্ছে যে নির্বাচনের 4-5 মাস পরে এই কথাগুলো তুললে যেটা হবে, এইটা আপনি আগে বলেন নাই কেন? যেমন আজকে মান্না ভাই, আমাদের পার্টির যে প্রোগ্রাম ছিল আজকে, আপনি হয়তো দেখেছেন, সেখানে মাহমুদুর রহমান মান্না ভাই প্রশ্নটা তুলেছে। হুম। 5 মাস পরে কেন আপনি এটা রেজ না, করছেন? 5 মাস আগে আপনি থেকেই এটা বলছেন তো নির্বাচন ইঞ্জিনিয়ারিং। আপনি ইঞ্জিনিয়ারিং হ্যাঁ, কথাটা তাহলে খুব আপনি পুরনো। অ্যাকশনে গেলেন না কেন?
আপনি এটাকে কোনো ওই অ্যাকশনে যে তিনি গেলেন না বলছেন কেন? যে আপনি তখন মানে তারা রিভল্ট করলে দেশ খুব অস্থিতিশীল হয়ে যেত, ফলে দায়িত্বশীল ভূমিকায় তারা এই কাজটা করেছেন, মানে মেনে তো নিন। যেহেতু মেনে নিয়েছেন, এখন কি এখন মুখ বন্ধ করে থাকেন? মানে যেটা আপনি অপরাধ আকারে মানে ক্ষমা করে দিয়েছেন, কাইন্ড অফ যেটা আপনি ক্ষমা করে দিয়েছেন, ওটা আর আর বলে কি লাভ? কিন্তু মানে ধরেন আপনি ওই যে যেমন বলছিলেন যে আপনার কথা বলার সুযোগ হচ্ছে, ইভেন মার্কিন চুক্তি সহ বিভিন্ন জায়গায় অন্তর্বর্তী সরকারের ভেতরেও আপনি চাইলে কথা বলেছেন। তো এখানেও আপনারা কেন কথা বলেন না যে কেন তারা এটা করলো? শুধুমাত্র অভিযোগ বা দায় দেওয়া, তাদেরকে কিচেন ক্যাবিনেট কারা সেটাও নিশ্চয়ই আপনারা জানেন, কারা আসলে নানান রকম সিদ্ধান্ত নিত। ফলে তাদের সাথে কথা বলা যে তারা কেন এটি করলো বা হতে দিল, এরকম যদি ষড়যন্ত্র ইঞ্জিনিয়ারিং থেকেই থাকে তো? না, ওইটা আমি ইঞ্জিনিয়ারিং লেভেলে যাব না। একটা বিষয় হচ্ছে যে বিএনপি ছাড়া আসলে অন্য কারো ক্ষমতায় আসার সক্ষমতাও ছিল না। আপনার জামাত সহ সব দল মিলে সাফিসিয়েন্টলি যে রাজনৈতিক প্রার্থী দেওয়া, বিভিন্ন আসনে তার যে নির্বাচন করে জিতে আসার সক্ষমতাটা আসলে এই লেভেলে নাই, এটা আমি মনে করি না আর কি। আমি ধারণা করি যে আপনার সিটের কিছু কম বেশ হতো, কিন্তু মানে আমার সারা দেশে যে অনিয়মের ঘটনা আমি যেগুলো জানি, কিন্তু বিএনপি ক্ষমতায় আসতো না এমনটা আমি মনে করি না। কিন্তু সিট কমে যেত, হয়তো ধরেন 170-80-তে চলে যেত। এইটা মানে 200 তো পার হওয়ার কোনো কারণ দেখি না। তো এই জন্য আমার মনে হয় যে কোথায় কোথায় অনিয়ম হয়েছে সেই বিষয়গুলো রেইজ করে ইনস্টিটিউশনাল রিফর্মের আলাপটা তোলা দরকার। তা না হলে যেটা হবে, আপনি যদি শুধু ষড়যন্ত্র হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে এখানে সীমাবদ্ধ থাকেন, তাহলে আগামী নির্বাচনেও তো আপনি একই একই সিচুয়েশনটাকে ফেস করতে হবে। এখন আমি বিরোধী দলের কর্মী হিসাবে আমি যেটা দেখি, কোথায় কোথায় ইঞ্জিনিয়ারিং হয়েছে আমাদের আইডেন্টিফাই করা দরকার, এবং সেগুলোর মানে ভয়েড গুলো ফিল করার জন্য কি করা দরকার, আইন করা দরকার, ইনস্টিটিউশন রিফর্ম করা দরকার, কোন কোন কাজগুলো করা দরকার, সেগুলো নিয়ে আমাদের এখনই কথা বলা দরকার। অ্যাকশন প্ল্যানে যাওয়া দরকার, নির্বাচন কমিশনকে প্রেশার ক্রিয়েট করা দরকার, সরকারকে প্রেশার ক্রিয়েট করা দরকার, যেন আগামী কোনো নির্বাচনগুলোতে এগুলো না হয়, স্থানীয় সরকার নির্বাচনে যেন এগুলো না হয়। তাহলে হচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের জনসমর্থনের বাস্তবতাটা কি। মানে এই স্থানীয় সরকার নির্বাচন বলার সাথে সাথে মনে হলো যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের যারা মানে অংশগ্রহণ করবারও সুযোগ থাকবে, দেখো যেহেতু এখানে দলীয় প্রতীক হচ্ছে না, ফলে নৌকার কোনো প্রতীক তো আর থাকবে না, ফলে আওয়ামী লীগের যারা আছে তারাও অংশগ্রহণ করতে পারবেন, এটা ডাক্তার জাহিদ বলেছিলেন। আপনার একটা অনুষ্ঠানের একটা ছোট্ট একটা ক্লিপ দেখছিলাম, সেখানে আপনি বলছেন আওয়ামী লীগ ফিরলে বিএনপি তৃতীয় বা চতুর্থ দল হয়ে যাবে। যেই ভোটে বিএনপি জিতেছে সেই ভোট কি বিএনপি পাবে? আপনার কাছে একটু এটার ব্যাখ্যা জানতে চাই যে বিএনপি তৃতীয় চতুর্থ দল হয়ে যাবে, প্রথম দ্বিতীয় কে হবে, এবং সেই ভোটগুলো বিএনপি যেই ভোটে জিতেছে সেই ভোটগুলো আসলে কারা পাবে? প্রথম কথা হচ্ছে যে জাহিদ ভাই যেটা বলেছেন ওটা মানে কিতাবি কথা হিসাবে ঠিক আছে। কারণ একটা ব্যক্তি লোক, যিনি হয়তো ধরেন আওয়ামী লীগের কোনো পদ পদবিতে ছিল না, মহল্লার লোকজন জানে হুম। আওয়ামী লীগের লোক, সেই লোকটা কোনো ফৌজদারি অপরাধ নাই, সে যদি নির্বাচনের ফর্ম তুলে তাহলে নির্বাচন তো করতে পারবে টেকনিক্যালি। পদধারী রিয়েলিস্টিকলি লোকই চিন্তা বা করে পাবে দেখেন। পারবে না কেন? মানে তাকে তো পদধারী লোকের ব্যাপারেও জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছেন এখানে তো আসলে প্রতীক নাই, ফলে কে পদধারী কে না এখানে তো আনুষ্ঠানিকভাবে সেটার কোনো মানে আমি যেটা বুঝছি আর কি, আমি একটু এক্সপ্লেন করে বলছিলাম। পদধারী এই সেন্সে, যেহেতু আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এখন এই মুহূর্তে, অতএব যিনি আওয়ামী লীগের পদধারী মানুষ, তিনি রাজনীতিতে যাই করবেন বাই ডিফল্ট এটা ধরে নেওয়া হবে তিনি আসলে আওয়ামী লীগ করছেন। অতএব সেই জায়গাতে আমি বোধ এটা তো করি না আইনি যে কোনো এটা ফ্রেমওয়ার্ক নাই। ধরেন সে স্বতন্ত্র, তখন সেখানে তো তার কোনো প্রতীক নাই। মানে না, স্বতন্ত্র না, যেহেতু ওই পদ তিনি ছেড়ে দেন নাই। তিনি আওয়ামী লীগের ওই পদটা তো ছেড়ে দেন নাই, তিনি তো ওই পদটা হোল্ড করছেন। অতএব সেই জায়গাতে তিনি যেহেতু পদধারী আওয়ামী লীগের নেতা কর্মী, সে রাজনীতি করছেন মানে হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করছেন। এটা এটা বাই ডিফল্ট ধরে নেওয়ার সুযোগ আছে। তাইলে আর প্রতীক তুলে কিতাবি দিয়ে কথা লাভ কেন? কি হলো? মানে প্রতীকের নির্বাচন হুম? তুলে দিয়ে লাভ কি হলো? সবাই তো আমরা জানি কে কি। এটা এটা এই প্রশ্ন আমারও আছে, এই প্রশ্ন আমারও আছে যে আপনি মানে এই এটা করে আসলে কি লাভ হয়। এতে কখনো কখনো দেখবেন যে সরকারি দল সিদ্ধান্ত নেয় যে ওইবার নির্বাচনটা কোন ফর্মে করলে তার লাভ বেশি। আওয়ামী লীগও দেখেন এর আগে করেছে। কখনো কখনো দেখবেন যে দলীয় প্রতীকে করে তার লাভ বেশি হয় বলে দলীয় প্রতীকে করে। আবার কখনো কখনো দেখবেন দলীয় প্রতীক ছাড়া করতে দেয়। অতএব এটা একটা তর্ক করা, লম্বা তর্ক, মানে আপনি দলীয় অন্যদিন প্রতীক আলাপ করে করতে তারা হবে আর কি। বুঝেছে তাদের এটাতে সমস্যা হয়, ফলে পরের বারে দলীয় প্রতীক তুলে দিয়েছে। তুলে দেয়, তুলে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা বিভিন্ন সময় বিভিন্ন সরকার এই একই কাজটা করেছে আর কি। মোটা দাগে খুব বেশি লাভ লোকসান নাই এখানে আপনার, কারণ সবাই জানে কে কোন দলের লোক। কিতাবি কথা কেন বলছি, যে ধরেন যেই লোকটা আওয়ামী লীগের লোক বলে পরিচিত, তিনি আসলে নির্বাচন করতে পারবেন কিনা রিয়েলিস্টিক,
তাকে লোকাল বিএনপির লোকজন নির্বাচন করতে দেবে কিনা। আপনি দেখেন, আপনার সাথেও কথা বলেছি, বিভিন্ন জেলায় বার ইলেকশন হয়েছে, আপনি খেয়াল করেছেন কিনা বিএনপির লোকজন কোনো আওয়ামী লীগের আইনজীবীকে কিন্তু নমিনেশন ফর্মও তুলতে দেয়নি। হুম। অতএব রিয়েলিস্টিকলি যেটা হবে সেটা হচ্ছে, বিএনপিরই তো এক একটা পদের এগেনস্টে 4 জন 5 জন 6 জন 10 জন চেয়ারম্যান হইতে চায়। গত 20-30 বছর ধরে তাদের এই খাওয়া দাওয়া বাকি আছে, তারা রোজা রাখতেছে, রাজনৈতিক রোজা, এত বছর থেকে ইফতার করতে পারতেছে না। অতএব তারা সবাই যেটা চাইবে, আওয়ামী লীগের ভোট ব্যাংকটাকে চাইবে, আওয়ামী লীগের প্রার্থী চাইবে না। প্রার্থী কেউ দাঁড়াইলে তো আপনার বিএনপির ভোটটা যেহেতু অনেক ভাগে ভাগ হবে, সেখানে কিন্তু আওয়ামী লীগের যিনি প্রার্থী থাকবেন তিনি অল্প ভোট পেয়েও জিতে যাওয়ার সম্ভাবনা থাকবেন। তারপর হচ্ছে আওয়ামী লীগের কিছু বেইজ এরিয়া আছে, যেখানে ধরেন এই গোপালগঞ্জ টাইপের এলাকা যেগুলো আছে। অতএব সেই জায়গায় রিয়েলিস্টিকলি আমি মনে করি না বিএনপি কোনো আওয়ামী লীগের পদধারী পরিচিত কোনো ব্যক্তিকে নির্বাচন করতে দিবে, তাকে সিম্পলি এলাকা ছাড়া করে দেবে আর কি। এই যে আর ভোট বারগুলোর কথা বলছেন, একদম সুপ্রিম কোর্ট বার থেকে দেখা গেছে, মানে এটা অগণতান্ত্রিক হয়ে যাচ্ছে না এই বিষয়গুলো? এটা আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করার আগ পর্যন্ত এটার কোনো সমাধান নাই। আওয়ামী লীগ প্রশ্ন তো মানে রাজনৈতিক আওয়ামী ভাবে লীগের নাম এবং গন্ধ বিচারিক, থাকলেই তাকে আর কিছুই করতে দেওয়া হবে না, তার মানে মানে মানবাধিকার যদি বলি বা নাগরিক এটা অধিকার পাবে এটা না। এটা বাস্তবে তো এখন পর্যন্ত তাই। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ এখনো রিগ্রেট করে নাই। আওয়ামী লীগের সেক্রেটারি গত 2-3 দিন আগে দেখেছেন রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন, চোখের বদলে চোখ, এগুলোর কথা বলেছে। তো যে পার্টির সেক্রেটারি একটা গণহত্যা হয়ে যাওয়ার 2 বছর পরেও যার ভাষায়, তার ল্যাঙ্গুয়েজে কোনো ন্যূনতম রিকনসিলিয়েশন নাই, রিগ্রেট নাই, তাকে আপনি স্পেস কিভাবে দেবেন? মানে এটা এই কনভারসেশনটা শুরু হবে কোত্থেকে? হুম। আপনার মধ্যে তো একটা অনুশোচনা থাকতে হবে যে আমি ভুল করেছি, আমি করেছি, আমার সব নেতাকর্মী তো করে নাই, এই মানে কথাটাও এইটা তো আমি বলতে একটা হবে। পুরনো প্রশ্ন, এই আলোচনায় খুব বেশি যাব না, কিন্তু ধরেন ভুল সব, মানে এটা আওয়ামী লীগের বিশাল বড় জায়গা আছে তাদের, মানে তাদেরকে ধরবার জন্য যে তারা এই কাজ করেছে, কিন্তু এরকম অনেকে অনেক কাজ করেছে, রাজনৈতিক ভুল অপরাধ অনেকে করেছে। কে আসলে ভুল স্বীকার করেছে? এমনকি ৭১-এর জন্য জামাতও ভুল স্বীকার করে নাই আজ পর্যন্ত, তারাও যদি করে থাকি ৪৭ এই মানে অনেক কিছু মিলিয়ে বলে, কেউ তো ভুল স্বীকার করে নাই। তার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশে সব দল তো আর গণহত্যা করে নাই। পার্থক্য আছে তো, আপনার ক্রাইমের পার্থক্য আছে। মানে আপনার কথাটা গণহত্যার দোষর যৌক্তিক। তো সেই সময় জামাতে ইসলাম অভিযুক্ত না, সেটা তো। জামাত ইসলামী না, 71 সালে দেখেন জামাত আসলে কত বড় দল ছিল। 70-এর নির্বাচনে দেখেন তো হুম, শাসক গোষ্ঠী কে ছিল? হুম। 70-এর শাসক গোষ্ঠী কি জামাত পাকিস্তানিরা ছিল? ছিল না, ছিল পাকিস্তানিরা ছিল। না, কে? দলটা কে? 70-এর শাসক গোষ্ঠী দলটা কে? মুসলিম লীগ। হুম, হুম। 70 সালে সবচেয়ে বড় রাজনৈতিক দল কোনটা? মুসলিম লীগ। তাহলে আপনি 70-এর নির্বাচনে দেখেন জামাত সারা পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদে কোনো আসন পায় নাই। পশ্চিম পাকিস্তানে জাতীয় পরিষদে 4টা সিট পাইছে। প্রাদেশিক পরিষদে জামাত মাত্র একটা সিট পাইছে, হচ্ছে বগুড়া থেকে। আপনি সিটের যদি দেখেন রাজনৈতিক দলগুলোর ভিতরে সে সপ্তম অথবা অষ্টম। এর মানে হচ্ছে যে আপনি যদি 14 দলের গণহত্যার প্রপোর্শন চিন্তা করেন, সাম্যবাদী দল নামে তো একটা দল ছিল না 14 দলে, হুম। তাকে আপনি 24-এর গণহত্যার জন্য কত শতাংশ দায় দেবেন? মুসলিম লীগ তো বাংলাদেশের পলিটিক্স অপ্রাসঙ্গিক হয়ে গেছে, নাই হয়ে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ওই প্রশ্ন তো আপনি পুরোপুরি মুসলিম লীগের দায় তো জামাতের উপরে চাপাতে পারবেন না, না। কিন্তু ধরেন আর সেই জামাত, সময় আমাদের দেশীয় দোসর বলতে আমরা তাদেরকে বুঝেছি। আরেকটা তো ধরেন না, হচ্ছে। সত্য না তো, হুম। সত্য না। এটা রাজাকার আলবদরদের তালিকা দেখলে তো তা মনে হচ্ছে না। আপনার মনে আছে আওয়ামী লীগের সময় রাজাকারদের তালিকা প্রকাশ করলো না? হুম। সেই তালিকা 80%-এর উপর। হুম। সেই তালিকাটা এরপরে আওয়ামী লীগের কোনো তালিকারই তো বিশ্বাসযোগ্যতা পাওয়া যায় না। না মুক্তিযোদ্ধা, না রাজাকার, কোনো তালিকায় তো কোনো গ্রহণযোগ্যতা সরকারের নেই। সরকারের তালিকা যেটা না, এই তালিকাটা আপনার 72 থেকে 75-এ করা, শেখ মুজিবের যে কমিটি করা হয়েছিল, রাজাকার আলবদরদের তালিকা যেটা করা হয়েছিল তখন, তারপরে কতজন মারা গেছে শহীদদের তালিকা, সেই তালিকাটা প্রকাশ কিন্তু করেছে ধরেন সিম্পলি যে 72-এর। জামাতের মুখপত্র যে সংগ্রাম পত্রিকা, মানে সেই সময়ের পত্রিকাগুলো ঘাটলে দেখা যায় যে তারা কিভাবে তারা এগুলো তো করছে পাকিস্তান কি প্রতি করছে। দল, হ্যাঁ, সার্টেনলি তারা তো হ্যাঁ, পাকিস্তানের পক্ষে ছিল, হ্যাঁ। নিঃসন্দেহে এবং ছিল। পাকিস্তান সে সময় এ ব্যাপারে গণহত্যা তো, চালিয়েছে। ফলে তাদের পক্ষে সেই হ্যাঁ, সমর্থনটা সেই সময় যদি জুগিয়ে থাকে, তার জন্য কি তারা, হ্যাঁ, নিঃসন্দেহে ছিল। তারা কি সেই কিন্তু সেটা তো মুসলিম লীগের সমান না। হ্যাঁ, সেটা তো যার মুসলিম লীগের সমানই না সমান হোক, না। কার বেশি কার কম বলছি না, কিন্তু তারা যে এটা করেছিল এখানে বিশাল আকারের গণহত্যা হয়েছে, এখন বিশাল। তারা তো বলতেছে তারা 4বার ক্ষমা চাইছে। তারা তো, কিন্তু জামাত তো দাবি করে তারা 4বার আপনি ক্ষমা চাইছে। শুনেছেন, মানে আপনি মনে করেছেন যে তারা আসলে ক্ষমাই চেয়েছে? এই যে আমি পত্রিকাতে দেখছি, আমি টিভিতে দেখলাম, এই আপনি যেগুলো রেফার করতেছেন মানে যদি করে এখন। থাকি, আওয়ামী লীগে তো বলে এরকম যে যদি অপরাধ হয় বিচার হোক, এরকম তো বলে, কিন্তু সেই যদি তো না, আমরা তো জানি, না, দেখেছি। আওয়ামী লীগের সভানেত্রী, সেক্রেটারি, আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ নেতা 24 নিয়া যদি কিন্তু দিয়েও কথা বলে নাই। আমি কদিন আগে আরাফাতের ইন্টারভিউ শুনলাম, আমি নওফেলের ইন্টারভিউ শুনলাম। এখানে শুধুমাত্র ন্যূনতম রিকনসিলিয়েশন শুনলাম আপনার শোতে
রাশেক রহমান নামে একজন আওয়ামী লীগের এমপি ছিলেন, তিনি একটু রিকনসিলিয়েটরি কথাবার্তা এমপি ছিলেন বলেছেন। না, হ্যাঁ। এছাড়া আওয়ামী লীগের টপ লিডারশিপের কেউ ন্যূনতম মানে অনুশোচনা, মানে সরি বলা, দেশে বিদেশে যারা আছে একদম মাঠ না, পর্যায়ের তারা কর্মী বলেন তো, পর্যন্ত আমার কেউ অনুষ্ঠানে করেনি। ওবায়দুল কাদের বলেছেন, যদি ভুল হয়ে থাকে আমরা দেশের মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবো, আপনার অনুষ্ঠানে কেন বলবো, আমরা দেশের মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবো, মানে এরকম করে তিনি ওই সময় বলেছিলেন। সো যদি শব্দটা আছে তাদের ভাষায়। এখন এখন পরশুদিনের বক্তব্যের পরে আপনার এই বক্তব্য তো এক্সপান্স হয়ে গেছে, আপনার এই বক্তব্য তো আর থাকে না যখন তিনি বলেন যে লাশের বদলে লাশ। এখন প্রশ্ন হচ্ছে, আপনার আগের টপিকে যাই, সেটা হচ্ছে যে আপনি এই যে স্থানীয় নির্বাচন কাঠামোতে যেটা আছে, আমি প্র্যাকটিক্যালি মনে করছি না যে বিএনপি আওয়ামী লীগের নেতাদেরকে অথবা কোনো পরিচিত মুখকে নির্বাচন করতে দেবে। কারণ বিএনপির ইন্টারনাল কোন্দলই আমি ধারণা করছি ব্যাপক মাত্রায় সংঘর্ষ হবে, সহিংসতা হবে, শত শত লাশ পড়বে সারা দেশে বিএনপি, এবং বিএনপি এটা হ্যান্ডেল করতে পারবে না, ইতিমধ্যে তার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। অতএব সেই জায়গায় আমি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না যেখানে আওয়ামী লীগ কোনো স্পেস পাবে। কিন্তু ওইটা বলবেন যে বিএনপি তৃতীয় চতুর্থ দল হয়ে যাবে আওয়ামী লীগ ফিরলে, তাহলে প্রথম দ্বিতীয় কি হবে? আচ্ছা, রাইট। না, প্রশ্ন হচ্ছে, দেখেন যে বিএনপি কিছু কিছু আচরণ করতেছে যেটা তার জাতীয়তাবাদী রাজনীতির সাথে যায় না। যেমন দেখবেন যে বিএনপির মুখে একাত্তর, মুক্তিযুদ্ধ, এই বক্তব্য কিন্তু আমরা কোনো সময় এত পরিমাণে শুনি নাই, হুম। যেটা গত 2 বছর ধরে শুনেছি। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলা, এই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কথা বলা, এগুলো আমরা শুনতাম না, কিন্তু মুক্তিযুদ্ধের সংখ্যা কিন্তু আসলে বিএনপিতে বেশি। 72-এর সংবিধান নিয়ে জীবনে কোনোদিন আমরা বিএনপির কাছ থেকে কোনো বক্তব্য শুনি নাই, বরং উল্টাটা শুনছি। খালেদা জিয়া, তারেক রহমানের বিখ্যাত বক্তব্য আছে, এটা ফালায় দিতে হবে, এটাই হইছে সেই হইছে, বদলায় দিতে হবে, এগুলো বলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের উদযাপন দেখেন এইবার বিএনপি যে পরিমাণ আয়োজন করেছে। কারণ বাংলাদেশে ধরে নেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে এক্সাম্পলিফাই করা হয়, এটা বামরা করে, আওয়ামী লীগ করে, বিএনপি করে না এটা। কিন্তু এইবার দেখবেন বিএনপি দল আকারে এবং সরকার আকারে ব্যাপকভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে সেলিব্রেট করেছে। এগুলো হচ্ছে সিম্বলিক। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের দোকানের পণ্য আমি বিএনপির দোকান থেকে কেন কিনবো? কুমিল্লার যেটা অরিজিনাল মাতৃভান্ডার, আপনি যদি রসমালাই কুমিল্লা থেকে কিনতে চান, আপনি অরিজিনাল মাতৃভান্ডার থেকেই তো ওই রসমালাইটা কিনবেন। তো বিএনপি যেই জিনিসগুলো বিক্রি করবার চেষ্টা করছে সুশীল সমাজের কাছে, প্রগতিশীলদের কাছে, মাইনরিটিদের কাছে, এই পণ্য ওই লোকগুলো বিএনপির দোকান থেকে তো কিনবে না, সে তো আওয়ামী লীগ থেকে কিনবে এই পণ্য। হুম। সে তার মূল কিন্তু দোকান আওয়ামী খোলার লীগ কিন্তু অপেক্ষায় অন্য থাকবে। কারণে তারা যদি বয়কট করে, তাহলে কোথাতে তারা কি পণ্যহীন হয়ে যাবে? তারা কি তাদের কিছুই তারা থাকবে না, জায়গা থাকবে না, মানে সেই প্রগতিশীল মাইনরিটি সুশীল সমাজ তাদের কোনো জায়গা থাকবে না? না, জায়গা হচ্ছে এই যে আপনার মানে বাই ডিফল্ট তারা বিএনপি কে ভোট দিয়েছে না এবার, হুম। এই বক্তব্যগুলোর টার্গেট অডিয়েন্স কারা? আওয়ামী লীগের লোকজনকেই তো টার্গেট করে এই বক্তব্যগুলো দিয়েছে। তা না হলে আপনি দেখেন, আমরা দেখলাম 40+ সিটে বিএনপি জিতেছে, যেখানে বিএনপি কোনোদিনই জেতে নাই, এবার প্রথমবার তারা জিতলো। এই যে ধরেন আওয়ামী লীগের বেইজ এরিয়া যেগুলো আছে, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে, এবং ইকুয়ালি দেখবেন ওই সিটগুলোতে আপনার না ভোট জিতেছে। তাহলে বিএনপি জিতেছে আবার না ভোট জিতেছে, এটা হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি পজিশন, এটা হতে পারে না। আবার ইকুয়ালি দেখলাম মাইনরিটি যেখানে ডমিনেন্ট, এরকম ধরেন 40%, 35%, 47% মাইনরিটি আছে, এই সিটগুলোতে কখনো বিএনপি জেতে না। কিন্তু এইবার দেখলাম ধানের শীষ জিতেছে, আবার না ভোট জিতেছে। অতএব সেই জায়গাতে যদি অরিজিনাল দোকানটা, অরিজিনাল মাতৃভান্ডারের দোকান খুলে যায়, তাহলে এই মানুষগুলো তো আর বিএনপির ধানের শীষে ভোট দেবে না। তখন কি হবে? তখন আপনি উল্টা দিকটা আবার চিন্তা করেন, যেই জাতীয়তাবাদী মানুষ যারা দিল্লির এগেনস্টে প্রো জাতীয়তাবাদী মূল্যবোধপন্থী মানুষ, তারা যারা ঐতিহাসিকভাবে জিয়ার রাজনীতিকে পছন্দ করে, বিএনপিকে ভোট দিয়েছে, সেই মানুষগুলো দেখবে যে এই দলটা, এই মাতৃভান্ডারটা আসলে আমার মাতৃভান্ডার না। তাহলে বিএনপির অবস্থা হবে যে শহীদ জিয়ার রাজনীতি যারা করেন তারা দেখবে যে এই বিএনপি আমার মাতৃভান্ডার না। আবার আওয়ামী লীগের ভক্তরা দেখবে, আরে আমার অরিজিনাল মাতৃভান্ডারের দোকান তো খুলে গেছে। তখন বর্তমান বিএনপির অবস্থাটা কি হবে? হুম। আমার প্রশ্নটা সে এটা, তো তাহলে আসলে তারা তৃতীয় চতুর্থ যায়, প্রথম আর দ্বিতীয় কে হবে? নতুন রাজনৈতিক দল এখানে তৈরি হবে, কোথায় সেটা? যারা ওই মূল্যবোধের রাজনীতির ধর, আপনি কি এনসিপির কথা 2 বছর 3 বছর আগে ভেবেছেন? এনসিপি নামে একটা রাজনৈতিক দল হবে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, দেশ ওলট পালট করে দিয়েছে। আপনি কি 16-17 সালে ভেবেছেন নুরু, কোটা অধিকার আন্দোলন, গণ অধিকার পরিষদ নামে এইসব দল হবে? ভাবেন নাই তো। যেটা হবে রাজনৈতিক ভয়েডের মধ্য দিয়ে যেটা তাহলে হবে আপনার মনে হয় রাজনৈতিক যে প্রথম শূন্যতা দ্বিতীয় পূরণ করবার। এনসিপি বা নুরুর দল, এরকম কোনো দল হবে?
এটা ওই 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 যে ফাঁকা জায়গাটা, ওই যে বাংলাদেশপন্থী জাতীয়তাবাদী রাজনীতির যে ফাঁকা জায়গাটা, সেই জায়গাটাতে যিনি মাল মশলা দিতে পারবেন, যিনি রাজনৈতিক প্রস্তাবনা জাতিকে দিতে পারবেন, তারা তখন ওই জায়গার সাপোর্ট বেসটা তারা পাবেন। এটা খুব সিম্পল জিনিস, এর বাইরে তার কোনো অপশন নাই তো আপনার। হুম। আর আওয়ামী লীগ ফিরলে এসব ঘটনা হবে। আওয়ামী লীগ ফিরলে আওয়ামী লীগের কি হবে? আওয়ামী লীগের যে ভোট বেজের কথা বলছেন আপনি। আওয়ামী লীগ ফিরবে টিরবে না পাই আর লম্বা আলোচনা, মানে আচ্ছা, ওই আলোচনাতে আর ফিরবে যায় টিরবে লাভ না, নাই। এখানে তাহলে আওয়ামী লীগ একটুখানি ফিরছে। জিজ্ঞাসাই করি তাহলে, যেহেতু মানে শেখ হাসিনা তো ঘোষণা দিচ্ছেন এই বছরের মধ্যেই নাকি তিনি ফিরবেন। কিন্তু আবার আরেকটা বক্তব্যে দেখলাম বলছেন যে তার পাসপোর্ট দিচ্ছে না, তাকে তিনি ফিরবেন কি করে? তাকে যেভাবে সামরিক বিমানে করে পাঠানো হয়েছে তাকে সেভাবেই ফিরিয়ে নেওয়া হোক। এরকম করে বলছেন যে তিনি এখন ফিরতে চান। মানে সেক্ষেত্রে আপনার কি মনে হয়? আপনি আইনজীবীও বটে। প্রক্রিয়াটা কি তাকে ফেরানোর? যদি ফেরাতে চাওয়াই হয় তাহলে প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া তো দুইটা। একটা হচ্ছে ভারতের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে। এক্সট্রাডিশন ট্রিটের অধীনে আপনি চাইবেন আসামি ইন্টারপোলের মাধ্যমে তো রেড অ্যালার্ট জারি আর সে করা যদি আছে। নিজেই আসতে চায়? আমরা হ্যাঁ, ওইটা হলো সেকেন্ড অপশন, আচ্ছা। যে আপনি ভলান্টারিলি রিটার্ন করবেন। দুইটা অপশন আছে, এই দুইটা অপশনের যে কোনো একটা দিয়ে করবেন। প্রশ্ন হচ্ছে হাসিনাও ফিরবে না, ভারতও হাসিনাকে ফিরতে দিবে না, কোনোটাই হচ্ছে না, হুম। প্র্যাকটিক্যালি হবে না এটা। এখন যখন অতএব কিন্তু সরকারের পক্ষ থেকে ধরেন তিনি যে বলছেন যে আমি ফিরতে চাই, এ বছরই ফিরবো। কিন্তু তিনি বলছেন যে তার পাসপোর্ট দিচ্ছে না। সরকার কি এখন তাকে পাসপোর্ট দিয়ে তাকে ফেরার রাস্তা তৈরি করে দিতে পারে? সে কি পাসপোর্ট না থাকলে সে তো ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করতে পারে হাই কমিশনে। দিল্লির বাংলাদেশ হাই কমিশনে আবেদন করুক না, যে আমি ফিরতে চাই, পাবলিক স্টেটমেন্ট দেখ আমি ফিরতে চাই, আমি এই যে আবেদন করলাম ট্রাভেল ডকুমেন্টের জন্য। তারপর যদি বাংলাদেশ সরকার তাকে ট্রাভেল ডকুমেন্ট না দেয়, তাকে এন্টারটেইন করতে না চায়, কারণ সে বাংলাদেশী নাগরিক, শুধু বাংলাদেশে ফেরার তার শতভাগ রাইট আছে, এই অধিকার থেকে তো আপনি তাকে বঞ্চিত করতে পারবেন না। বিচার তো অন্য আলোচনা। হুম। মানে তাকে এখন প্রক্রিয়াটা হচ্ছে তাকে এখন ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করতে হবে এবং তারপর ফেরার প্রক্রিয়া শুরু। আর যদি ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট থাকে, তিনি টিকিট করে চলে আসুক, প্রেস কনফারেন্স করলেই হবে যে আমার বাংলাদেশি পাসপোর্ট, আমি টিকিট করছি, পরশুদিন সকালে আমি ল্যান্ড করবো, আসুক। হুম। আচ্ছা, স্পষ্ট। আপনি একটু মানে আপনি যেটি বলছিলেন একটু আগে সেটাতে আবার যাই যে আওয়ামী লীগ ফিরলে বা বিএনপি আওয়ামী লীগের দোকান খুলে বসছে, এই যে একটা বিষয় বলছিলেন। মানে আওয়ামী লীগ বিএনপিকে আসলে কি তারা মিলে যাচ্ছে? নাকি তাদের মিলিয়ে ফেলারও কোনো ন্যারেটিভের জায়গাও তৈরি হচ্ছে? মানে আমি এই কথাটা আরো শুনছিলাম, ধরেন আপনাদের জোট নেতা একজন আছেন রাশেদ প্রধান, তিনি বলছিলেন নৌকার শীষ। ধানের শীষ নৌকা মিলে নৌকার শীষ বানিয়ে ফেলেছেন। আ তারপরে নাহিদ ইসলাম সেই হাতে বোমা বিস্ফোরণ হলো সাভারে। তার পরপরই সাথে বলে উঠলেন যে আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে আসুক দেখি কত শক্তি। মানে আওয়ামী লীগ বিএনপি মিলে এই আলোচনাগুলো হচ্ছে কেন? একটা একটা বিষয় দেখেন যে রিয়েলিস্টিকলি যিনি ফিরতে পারবেন না, তার ভোট ব্যাংকটার কি হবে।